আবারও একটি গল্প শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ পাঠ করছি জয়িতা বোসের লেখা গল্প এক পশলা বৃষ্টি। বৃষ্টি খুব ভালো লাগে তিস্তার। মা বলতো তিস্তা নাকি আগের জন্মে ময়ূর ছিল, তাই বৃষ্টি দেখলেই ও আনন্দে নেচে উঠত। স্কুল থেকে ফেরার সময় ইচ্ছে করে ছাতাটা ব্যাগের থেকে বের করতো না। ভিজতে ভিজতে বাড়ি ফিরতে যে কি মজা হতো তিস্তার। তারপর অবশ্য বাড়ি ফিরে মায়ের ঠ্যাঙানিটা হজম করতে হতো। সন্দীপকে যখন বলেছিল ওর এই ভালো লাগার কথাটা, তখন খুব হেসেছিল সে। কথা দিয়েছিল তিস্তাকে, যখনই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করবে সন্দীপও ওর সাথে ভিজবে। কথা রেখেছে সন্দীপ। বিয়ের 10 বছর পরও একইভাবে তিস্তার সাথে বৃষ্টিতে ভিজেছে, আনন্দ করেছে। বৃষ্টির আমেজকে বজায় রেখে মন দিয়ে আদর করেছে তিস্তাকে। তিস্তাকে সন্দীপ সব দিয়েছে, কিন্তু তিস্তা 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু আজও তিস্তা একটা সন্তান দিতে পারল না সন্দীপকে। শাশুড়ির হুল ফোটানো কথা শুনতে হয়নি এমন একটা দিনও যায়নি, কিন্তু সন্দীপ কখনো কোনো অভিযোগ করেনি। ওর ভালোবাসার কোনো খামতি পড়েনি। তিস্তা কান্নাকাটি করলে সন্দীপ পাশে বসে হাতটা ধরে বোঝায়, একদম কাঁদবে না, দেখো দেরি হলেও সব ঠিক হয়ে যাবে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কেউ পজিটিভ কিছু বলেনি। গত সপ্তাহে নতুন একটা ডাক্তার দেখিয়েছিল, অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল। আজ অফিস থেকে ফেরার পথে রিপোর্ট নিয়ে আসবে সন্দীপ। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাড়টা গায়ে মাখছে তিস্তা। এসব কথা মনে করছে আর এক মনে ঠাকুরকে ডাকছে। কতক্ষণ এইভাবে ছিল জানে না। সম্বিত ফিরল যখন পিছন থেকে সন্দীপ ওর কোমরটা জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু দিল। আস্তে করে কানের সামনে মুখটা নিয়ে বলল, কনগ্রাচুলেশনস উড বি মাদার, রিপোর্ট পজিটিভ। তিস্তা আনন্দে লাফিয়ে উঠল, হাত জোর করে ঠাকুরকে প্রণাম করল। তুমি ঠিক বলছো সন্দীপ, আমি মা হতে পারবো? তিস্তার চোখের জলটা মুছিয়ে দিল সন্দীপ। হ্যাঁ সোনা, তুমি মা হচ্ছ, আর আমি বাবা। অনেক চোখের জল ফেলেছ, অনেক কষ্ট পেয়েছ, আর না, এবার থেকে তুমি শুধু হাসবে, আনন্দ করবে, আর আমাকে ভালোবাসবে। বৃষ্টির ছাঁটে দুজনে ভালো ভিজে গেছে, আর সন্দীপের দুষ্টুমি বেড়ে চলেছে। তিস্তার এই দুষ্টুমি ভালো লাগে, তাই কোনো বাধা দেয় না ও। শাশুড়ির সেবা পেতে ভালোই লাগছিল তিস্তার। এখন ওকে আর মুখ ঝামটা খেতে হয় না, বাজে অপ্রিয় কোনো কথা শুনতে হয় না। শাশুড়ি এখন ব্যস্ত থাকেন ভালো ভালো রান্না করে খাওয়াতে। তিস্তা যাতে কোনো কষ্ট না হয় সেদিকে বিশেষ নজর রাখেন তিনি। এত বছর পর বাচ্চা আসতে চলেছে এই সংসারে। এই আনন্দে আত্মহারা তিস্তার শাশুড়ি। সন্দীপের বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন, সেটা সারাদিনে যে কতবার বলেন তিনি তার ঠিক নেই। তিস্তার এখন 8 মাস, খুব সাবধানে থাকতে হচ্ছে। হঠাৎ তিস্তার মনে হলো বেবি মুভ করছে না। সন্দীপকে জানাতে হাসলো, ওই ছোট্ট মানুষটা কি বিশ্রাম নেবে না? সারাদিন কি কম দুষ্টুমি করে? চিন্তা করো না, দেখো ঘুমোচ্ছে নিশ্চয়ই। সন্দীপের কথায় কিছুটা আশ্বস্ত হলো তিস্তা। সন্দীপ অফিসে বেরিয়ে গেল। তিস্তাও বারান্দায় বসে গল্পের বই পড়তে লাগলো। প্রায় 40 মিনিট পর তিস্তা খেয়াল করলো বেবি এখনো মুভ করছে না। পেটের উপর হাত রাখলো তিস্তা। কিরে সোনা, সকাল থেকে দুষ্টুমি করছিস না কেন? আমার সাথে তো কথাও বলছিস না। রাগ করেছিস বাবু আমার উপর? আর তো কদিন, তারপর তো আমার সোনা আমার কোলে সারাক্ষণ থাকবে। কথা বলতে বলতে তিস্তার মনে হলো একটু যেন বেবি নড়ল, তারপর আবার চুপ। না, এবার তিস্তার সত্যিই চিন্তা হচ্ছে। সন্দীপকে অনেকবার ফোন করেছে, ধরেনি। নিশ্চয়ই কোনো মিটিংয়ে আছে, তাই ফোন সাইলেন্ট করে রেখেছে। শাশুড়ি চিন্তা করবে বলে এতক্ষণ কিছু বলেনি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। ডাক্তারকে ফোন করেছিল, এরকম নাকি মাঝে মাঝে হয়। গ্লুকোজ খেয়ে পাশ ফিরে শুয়ে থাকতে বলল তিস্তাকে। তাও তো সেটা প্রায় অনেক সময় আগে। মা, ও মা, একটু শোনো না। তিস্তার ডাকে রান্নাঘর থেকে ব্যস্ত হয়ে তিস্তার শাশুড়ি চলে এলেন। মা, সকাল থেকে বেবি নড়ছে না, কেঁদে ফেলল তিস্তা। শাশুড়িও ঘাবড়ে গেলেন। ডাক্তারকে জানিয়েছিস? ডাক্তারের সাথে কি কথা হয়েছে জানালো তিস্তা। শাশুড়ির মনটা আতঙ্কিত হয়ে পড়ল।
কিন্তু তিস্তাকে ধরা দিলেন না। শান্ত হয়ে বললেন, কাঁদিস না, শাড়িটা পরে নে, তোকে ডাক্তারের চেম্বারে নিয়ে যাচ্ছি। সন্দীপকে কিছু বলার দরকার নেই এখন। ডাক্তার ভালো করে চেক করলেন, আলট্রাসোনোগ্রাফি করতে পাঠালেন তিস্তাকে। চেম্বারেই সব ব্যবস্থা আছে। এটা ডাক্তারের নার্সিংহোম, একতলাতে চেম্বার। তিস্তা ডাক্তারের মুখটা দেখে বুঝবার চেষ্টা করছিল কি হয়েছে, কিন্তু পারল না। রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার সব পরিষ্কার করে বললেন তিস্তার শাশুড়িকে, বেবির গলায় কর্ডটা পেঁচিয়ে গেছে, কোনোভাবেই আর কিছু। চিৎকার করে কেঁদে উঠল তিস্তা, তারপরে জ্ঞান হারালো। কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানে না। যখন জ্ঞান এলো তখন সামনে সন্দীপকে দেখে আবার কেঁদে উঠল। সন্দীপ অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে, না হলে যে তিস্তাকে সামলাতে পারবে না। সন্দীপের মাও খুব কান্নাকাটি করছেন। তিস্তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। ডাক্তার বলেছেন অপারেশন করতেই হবে। ডাক্তার এটাও জানিয়েছেন তিস্তা আর কোনোদিন মা হতে পারবে না। এই চরম সত্যটা দুর্ভাগ্যবশত তিস্তাও এখন জেনে গেছে। সন্দীপ কত বোঝাচ্ছে তিস্তাকে, কিন্তু তিস্তার কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। আর এটাই তো স্বাভাবিক। সন্দীপ ভাবল সন্তান না হওয়া একরকম কষ্টের, কিন্তু 8 মাস সন্তানকে গর্ভে ধারণ করে তাকে হারানো, এই কষ্টের ভাগ কেউ কোনোদিন নিতে পারবে না, বাচ্চার বাবাও না। তিস্তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। বাইরে সন্দীপ আর ওর মা বসে। এতক্ষণে সন্দীপ বুঝতে পারল ওর বুকের ভিতরে ভারী কিছু বসানো আছে, দম নিতে পারছে না। তিস্তাকে সামলাতে গিয়ে নিজের কষ্টটা বুঝতে পারছিল না। মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। ওর মা মাথায় হাত রাখতেই মাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল সন্দীপ। ছেলের কষ্টে মাও সামলাতে পারলেন না নিজেকে। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেলেন না। বেশ কিছুক্ষণ পর নার্স এসে জানালো তিস্তাকে বেডে দেওয়া হয়েছে। সন্দীপ মাকে নিয়ে তিস্তার কাছে গেল। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। মুখটা দেখে বড্ড মায়া হলো সন্দীপের। আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিল। মাকে ওখানে বসিয়ে সন্দীপ ডাক্তারের সাথে দেখা করতে গেল। আসবো ডাক্তারবাবু? আসুন, বসুন। সামনে চেয়ারটার দিকে ইশারা করলেন ডাক্তারবাবু। আই এম সো সরি। ট্রিটমেন্ট তো ভালোই এগোচ্ছিল, আপনার ওয়াইফও তো ভালোই রেসপন্স করছিল, কিন্তু কি যে হয়ে গেল। তিস্তার আর কোনো কমপ্লিকেশন নেই তো ডাক্তারবাবু? না, ফিজিক্যালি নেই। ওষুধ যা লিখে দিচ্ছি টানা 1 মাস চলবে, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। মানে? তিস্তা সাংঘাতিক মানসিক আঘাত পেয়েছি। এই অবস্থা অনেকেই কাটিয়ে উঠতে পারে, আবার অনেকে পারে না। তিস্তার সেন্স না আসা অবধি বোঝা যাচ্ছে না ও ঠিক কোন স্টেজে আছে। সন্দীপ এখনো কিছু বুঝতে পারছে না। ওর মুখ দেখে ডাক্তার সেটা বুঝতে পারলেন। তিস্তা ওর বেবি হারানোটা যদি মানসিকভাবে না মেনে নিতে পারে, তাহলে জ্ঞান ফিরলেই ও বেবির খোঁজ করবে। ও মানতেই চাইবে না, আর কেউ ওকে বোঝাতেও পারবে না যে বেবিটি আর নেই। এই 8 মাস বেবিটি ওর শরীরের মধ্যে ছিল। বেবিটির সাথে হয়তো ও কথাও বলতো। সব প্রেগনেন্ট মহিলারাই তাই করে। ফিজিক্যালি, মেন্টালি সব কিছুতেই বেবির সাথে একটি মা জড়িত থাকে। সেখানে এই ট্রমা কাটিয়ে ওঠাটা নট ইজি। সন্দীপের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হবে তাহলে? তিস্তা কি তাহলে পাগল হয়ে যাবে? আগে জ্ঞান আসুক, এখনই এতটা উতলা হবেন না। এমনও তো হতে পারে সব কিছু স্বাভাবিক থাকলো। এ হলো সব ভগবানের লীলা, বুঝলেন সন্দীপবাবু? আজ আপনার স্ত্রী সন্তান হারালো, আর 3 দিন আগে একটি মেয়ে সন্তান জন্ম দিয়ে মাটা মারা গেল এই নার্সিংহোমেই। সেই থেকে বাচ্চাটিকে নার্সরা সামলাচ্ছে। বাচ্চাটির বাবাও নেই, 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কোনো আত্মীয় নেই যে বাচ্চাটির দায়িত্ব নেবে। ঠিক করেছি কোনো আশ্রমে রেখে আসব। কথাটা শেষ হতেই নার্স খবর দিল তিস্তার জ্ঞান এসেছে। সন্দীপ যা ভয় পাচ্ছিল তাই হলো। তিস্তা বাচ্চার মুখ দেখতে চাইছে। সন্দীপের মা কি বলবে বুঝে উঠতে পারছে না। তিস্তা কেমন যেন উদ্ভ্রান্তের মতো ছটফট করছে। সন্দীপ তিস্তার দিকে তাকিয়ে দেখতে লাগলো। এই তিস্তাকেও চিনতে পারছে না। পাগলের মতো চিৎকার করে কাঁদছে। সন্দীপ, মা, তোমরা চুপ করে আছো কেন? আমার বেবি কোথায়? কোথায়? ডাক্তারবাবু হয়তো তিস্তাকে সত্যের মুখোমুখি করতে উদ্যত হচ্ছিলেন। হঠাৎ সন্দীপের মুখ দিয়ে বেরিয়ে গেল, শান্ত হও তিস্তা,
আমাদের বেবি পাশের ঘরে ঘুমোচ্ছে। তুমি বিশ্রাম নাও, আমি নিজে নিয়ে আসবো তোমার কাছে। সন্দীপের এই কথাই ম্যাজিকের মতো কাজ করলো। তিস্তা শান্ত হলো। ডাক্তার আবার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন তিস্তাকে। তুই এটা কি করলি? সন্দীপের মা অবাক হলেন। আপনি এটা কি করলেন সন্দীপবাবু? এবার জ্ঞান এলে বেবিকে না দেখলে আর কোনোদিন তিস্তা স্বাভাবিক হতে পারবে না। ডাক্তারের কথায় হাসল সন্দীপ। যা দেখলাম তাতে এটা না বললেও তিস্তা স্বাভাবিক হতো না। ডাক্তারের হাত দুটো জড়িয়ে ধরল সন্দীপ। ওই বাচ্চাটিকে আশ্রমে না দিয়ে আমাকে দিন না ডাক্তারবাবু, আমার তিস্তাটা তাহলে বেঁচে যায়। প্রায় 1 বছর হতে চলল তিস্তা সন্দীপের মেয়ে প্রেরণা এখন হাঁটতে শিখেছে। আদো আদো কথায় দুষ্টুমিতে সারা বাড়ি মাতিয়ে রেখেছে। তিস্তা তো সারাদিন মেয়ে মেয়ে করে পাগল। সময় করে খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, নিজের জন্য সময়ই পায় না। সন্দীপ তো অফিস থেকে এসেই প্রেরণার দুষ্টুমিতে যোগ দেয়, ওর সাথে খেলা করে। শুধু দূরে সরে থাকেন সন্দীপের মা। তিস্তা বুঝতে পারে না কেন ওর শাশুড়ি প্রেরণাকে একবারও ছুঁয়ে দেখে না। এই 1 বছরে একবারও কোলে নিয়ে দেখেননি। সন্দীপকে অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু সঠিক কোনো উত্তর পায়নি। শাশুড়ির কাছে জানতে চেয়েছিল তিস্তা, তাতে উত্তর পেয়েছিল, এত আদিক্ষেতা আমার পোষায় না। নিজের সন্তানকে ভালোবাসা আদিক্ষেতা কি করে হলো বুঝতে পারে না সে। আজ প্রেরণার 1ম বর্ষের জন্মদিন। সন্দীপ মায়ের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। মা, অনেক তো হলো, 1 বছর কেটে গেল। তুমি কি এখনো প্রেরণাকে মেনে নেবে না? না, কার না কার রক্ত বইছে শরীরে, আমি কিছুতেই ওকে আমার নাতনি বলে মানব না, কড়া গলায় বললেন সন্দীপের মা। আস্তে কথা বলো মা, তিস্তা শুনতে পাবে। তোমার কাছে আমার ভালো থাকাটা, সুখে থাকাটা কি কোনো ম্যাটার করে না? সেদিন তুই আমার কোনো কথা শুনলি না। কোন অজাত কুজাতের মা, প্রেরণাকে ভালোবেসে কাছে না টানতে পারো, টেনো না, কিন্তু এসব বলো না। ওর একটাই পরিচয়, ও তোমার ছেলের মেয়ে। তিস্তা সন্দীপের একমাত্র মেয়ে। তিস্তাকে দেখেছ কিভাবে আঁকড়ে ধরে থাকে মেয়েটাকে? আর আমিও তো ওদের নিয়ে সুখী মা। সন্দীপ এগিয়ে এসে মার হাতটা ধরল। মেনে নাও মা, তিস্তা ভাবছে মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তুমি মেনে নাওনি। আজ সব ভুলে নতুন করে শুরু করো মা, প্লিজ। ওকে একবার কোলে নিয়ে দেখো, বুক জুড়িয়ে যাবে। আমাদের জীবনটা তো মরুভূমিতে পরিণত হতে যাচ্ছিল। প্রেরণা সেই শুকনো মরুভূমিতে 1 পশলা বৃষ্টি হয়ে আমাদের জীবনটা চির সবুজ করে দিল মা। তুমি কি সেটা দেখতে পারছো না বলো? মেনে নাও মা, দেখবে আমরা সবাই কত আনন্দে থাকবো। তিস্তা মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে সন্দীপকে বলল একটু ঘুরিয়ে আনতে, তারপর ও যাবে পায়েস বানাতে। এমন সময় এক হাতে পায়েসের বাটি আর অন্য হাতে একটা থালায় ধান, দুব্ব, প্রদীপ সাজিয়ে সন্দীপের মা ঘরে ঢুকলেন। তিস্তার হাতে থালাটা ধরিয়ে দিয়ে প্রেরণাকে কোলে তুলে নিলেন। ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলেন। নাতনিটাকে পায়েসটা আমি কিন্তু আগে খাওয়াবো, তারপর তোমরা। ওর উপর আগে অধিকার আমার। চামচে করে প্রেরণার মুখে পায়েস তুলে দিলেন। তারপর প্রেরণাকে নিজের ঘরে নিয়ে চলে গেলেন। তিস্তা হাঁ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। আনন্দের চোখটা ঝাপসা হয়ে গেল। সন্দীপ এসে জড়িয়ে ধরল তিস্তাকে। এতদিনে আমাদের পরিবার পূর্ণ হলো। হঠাৎ করে নেমে এলো বৃষ্টি, যেন সম্মতি জানালো সন্দীপের কথায়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।